বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। 1975 সালে 8ই মার্চ যে নারী দিবস হিসেবে স্বীকৃতি পায়, সেটা আজও চলে আসছে। মহিলাদের নিরাপত্তা, তাদের কর্তৃত্ব, স্বায়ত্ত শাসনকে স্বীকৃতি, বিশেষ করে নারীদের বিরুদ্ধে কুসংস্কার ও বৈষম্য দূর করার একটি দিন হিসেবে, একটি স্মারক হিসেবে কাজ করছে এই দিনটি। তাই এই দিনটি এলে নানা প্রশ্নের সম্মুখীন হয়। কোথাও যে নারীরা কতটা সুরক্ষিত, কখনো এই প্রশ্ন আসে যে আন্তর্জাতিক নারী দিবসে নারী এবং পুরুষের সমানাধিকার কতটা, কর্মক্ষেত্রে কতটা, যে এরকম নানান প্রশ্ন আসে। সেই সঙ্গে আরেকটি প্রশ্ন, যে এখন যেটা আমরা দেখছি, যে রাজনৈতিকভাবে দেখা যায় যে সমস্ত, শুধু আমাদের রাজ্যে নয়, অন্যান্য রাজ্যে, এই সম্প্রতি দিল্লির যে বিধানসভা নির্বাচন হলো, তার আগে হরিয়ানা হয়েছে, আমরা দেখেছি নারীদের যে ভোটাধিকার, সেই নারীদের ভোটাধিকার প্রয়োগ করার জন্যে নানা রকম অফার, টাকা, নানা রকম প্রকল্প একের পর এক সমস্ত রাজনৈতিক দলগুলো লাফিয়ে লাফিয়ে বাড়াচ্ছে। সেই জায়গাটা থেকে আজকের নারী দিবসে নারীরা কতটা গুরুত্বপূর্ণ এই দেশে, এই নিয়ে আজকে আমাদের আলোচনা। আমি বিপ্লব, আমার সঙ্গে রয়েছেন অধ্যাপিকা এবং সমাজকর্মী মিরাতুন নাহার। দিদি, আপনাকে বাংলা বলছি চ্যানেলে স্বাগত। দিদি, যেটা প্রশ্ন, যে আজকের দিনে এই নারী দিবসের প্রাসঙ্গিকতা কতটা, এবং সত্যি নারী দিবসের কি আর এখন এই নারী দিবসের প্রয়োজন কি রয়েছে, কি বলবেন? এক এক সময় মনে হয় দিবসটা উদযাপন করে কারা, আর কারা এই দিবসটাকে সত্যিকার যথার্থ আন্দোলনের মাধ্যমে তাৎপর্যপূর্ণ করে তুলতে চেয়েছিলেন। তারা কিন্তু শ্রমজীবী মেয়েরা, এবং তারা আমাদের দেশের মেয়েরা নয়, সারা বিশ্বের পরিপ্রেক্ষিতে আমাদের তাদের কথা ভাবতে হবে। তারা ভিন্ন দেশের মেয়ে, তারা দৈহিক শ্রম করছিল সমানভাবে ছেলেদের সঙ্গে পাশাপাশি, কিন্তু তারা তার শ্রমের মূল্যটা পাচ্ছে পুরুষের একরকম, মেয়েদের আর এক রকম। ফলে তার প্রতিবাদ করেন তারা, তুমুল আন্দোলন হয়, এবং অনেক পরেই, আপনি বললেনই, অনেক পরেই আন্তর্জাতিক নারী দিবস হিসেবে স্বীকৃতি পায়। এখন কিন্তু এখন নয়, তখনই হয়েছিল, কিন্তু সেটা কিছুটা মাথাচাড়া দিতে পারেনি। এখন এটা আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবস হিসেবে পালিত হওয়ার দাবি উঠেছে, এবং অনেকদিন থেকে উঠলেও পালিত সেভাবে হচ্ছে না। এটা কিন্তু কার্যত আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবস। এর ব্যাখ্যা যদি আপনি চান, আমি সেটা দিতে পারি। হ্যাঁ, আপনি যদি বলেন আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবস, এই জায়গা থেকে আমি পরে আসছি, আগে আপনি এর ব্যাখ্যাটা যদি একটু দেন। এরা একটা আমার নিজস্ব ব্যাখ্যা একটা আছে। আপনি আমাকে সমাজকর্মী বললেন, কিন্তু আসলে পেশায় আমি একজন অবসরপ্রাপ্ত অধ্যাপিকা, এবং সমাজকর্মী নই। সমাজ নিয়ে চিন্তা ভাবনা করি, কাজ আর কতটা করতে পারি চিন্তা ভাবনা করি, নতুন চলতি ধারার বাইরে আর কিছু আছে কিনা যে কোনো সমস্যার ক্ষেত্রে সেটা আবিষ্কার করার চেষ্টা করি। এক্ষেত্রেও তাই আমার মনে হয়েছে যে কিছু মানুষ এখন, মেয়েদের মধ্যেই একটা গোষ্ঠী আছে, বেশ কিছু গোষ্ঠী আছে, যারা এটাকে আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবস বলে গণ্য করতেই ভালোবাসেন, এবং সেটা খুব তাৎপর্যপূর্ণ। কারণ শ্রমজীবী মেয়েরাই আন্দোলনের শুরুটা করেন বহু আগে। আর শ্রমজীবী মেয়েদের যেহেতু সর্বক্ষেত্রে তাদেরকে খাট করে দেখা, যারা বুদ্ধিভিত্তিক জীবনযাপন করে, মেধাভিত্তিক জীবনযাপন করে, মেধা, বুদ্ধি, প্রতিভা, শিক্ষা এসবের উপর দাঁড়িয়ে, বা এসবকে হাতের অবলম্বন করে, জীবনের অবলম্বন করে যারা স্বীকৃতি পায়, যেসব মেয়েরা জীবনে পুরুষের থেকে লিঙ্গভেদে ভিন্ন হলেও তাদের কাছে তারাই কিন্তু আবার দেখা গেল একটা ইংরেজিতে বললে আপার লেভেল, উপরের তলটা তারাই দখল করে নিল। আন্দোলন করেছে শ্রমজীবী মেয়েরা, যারা শ্রম দিয়ে কাজ করে। এক্ষেত্রে আমার ব্যাখ্যা হলো
যে আমরা মেয়েদেরকে পুরুষের থেকে ছোট করে খাটো করে রেখেছি। আমি এবার আমাদের সমাজ ব্যবস্থায় আসি, আমাদের দেশীয় সমাজ ব্যবস্থায় আমরা আমাদের সমাজ ব্যবস্থায় মেয়ের জন্মলগ্ন থেকে লিঙ্গ পরিচয় একজন শিশু যে মেয়ে, তার একেবারে জন্মের শুরু থেকেই দেখা হয়, আত্মীয় স্বজনরা দেখে মেয়ে না ছেলে, দেখো একটা বিশেষ অঙ্গ দেখে বোঝে মেয়ে না ছেলে, আর কোনোভাবে বোঝার উপায় নেই মেয়ে না ছেলে। তারপরে কিন্তু সেই পরিচয়টা ও ছেলে ও মেয়ে, ছেলে হলে খুশি, মেয়ে হলে খুশিটা একটু কম, এটা দেখা যায়। এবারে আমার যেটা কথা সেটা হচ্ছে এই মেয়েকে একেবারে ওই সময় থেকে এমন ভাবে তৈরি করা হয় যাতে সে দৈহিক শ্রমের কাজগুলো না করতে পারে, এবং দৈহিক শ্রমের কাজগুলো বিশেষ করে বাইরের কর্মক্ষেত্রে না করতে পারে। দৈহিক শ্রম যদি করে সেটা অন্দরমহলে যতটুকু শ্রম লাগবে সেটুকু করবে, এবং সেইভাবে তার শরীর চর্চাটাও সেভাবে হয়। কিভাবে হয় না, তাকে কোমল, নরম, মাধুর্যময়ী, সংযত, যত কষ্টই দেওয়া হোক সে সংবরণ করবে, এবং বিয়ের জন্য তাকে উপযুক্ত মেয়ে হিসেবে তৈরি করা হবে। ঠিক এরকম কতগুলো নির্দিষ্ট পদ্ধতিতে তাকে বড় করে তোলা হয়। আপনি একটা উদাহরণ দিলেই বুঝবেন। এই ধরুন একটা মেয়ে পড়বার সুযোগ পেয়েছে, আমি সেই সুযোগ সুবিধাভোগী মেয়েদের কথাই বলিনি, আগে সুযোগ পেয়েছে, সেই তারাও কিন্তু শ্রমজীবীদের মতোই, তাদের ক্ষেত্রেও কিন্তু বিভাজন হচ্ছে, সেটা বোঝাতে চাইছি। ধরুন একটি মেয়ে ক্লাস 8 বা 9 উঠেছে, তখন থেকে তারা, এরা আগের কথা রয়েছে, আমি তার মধ্যে আর যাচ্ছি না, ধরুন আমাদের সময় থেকে তখন থেকে তার বিয়ের ভাবনাটা জাগে, আরো দরিদ্র ঘরে আরো আগে থেকে জাগে, যে এই কৈশোরে পৌঁছন তখনই তার বিয়ের ভাবনা। কিন্তু কোনো ছেলের বিয়ের ভাবনা এরকম বয়সে হয় না, কোনো ঘরেই হয় না, মানে দরিদ্র ঘরেও হয় না। দরিদ্র ঘরে অন্তত 19-20 বছর পর্যন্ত ছেলেকে অপেক্ষা করতে হয় বিয়ের জন্য। মেয়ের ক্ষেত্রে তা না। অর্থাৎ কি নির্ধারিত হয়ে যায় না, মেয়ের জীবনের লক্ষ্য একটা ভালো বিয়ে, আর ছেলের জীবনের লক্ষ্য হলো কর্মক্ষম হওয়া, অর্থ রোজগারের সমর্থ পুরুষ হয়ে তৈরি। পুরুষ বললাম, মানুষ। এইখানে গলত, আমার মনে হয় এইখানে গলত। এই যে মেয়েদেরকে দৈহিক শ্রম করতে বাইরে দিলে তার কোমল ভাব, নরম ভাব, মাধুর্য কমে যাবে, তাকে দৈহিক শ্রম করতে দেওয়াই হয় না। বিশেষত দেখুন আপনি ধনী পরিবারে, উচ্চবিত্ত পরিবারে, মধ্যবিত্ত পরিবার পর্যন্ত এটাই রীতি, তাদেরকে দৈহিক শ্রম করতে দেওয়া হয় না। কিন্তু তারপরে যারা অর্থহীন জীবন যাপন করে, অর্থাৎ যাদের জীবনে অর্থ নেই, যাদের সংসার চলে না, তাদের মেয়েদেরকে দেখা যায়, যদিও আমাদের দেশে এদের সংখ্যা কম, অর্থাৎ দরিদ্র মানুষের সংখ্যা অনেক বেশি, কিন্তু দরিদ্র মানুষের ঘরের মেয়েরা দৈহিক শ্রম করে, অর্থাৎ পাট দিতে, পাটের জন্য ক্ষেত তৈরি করে, ধানের জন্য ক্ষেত তৈরি করে, বাইরে বোঝা বয়ে, ইটের বোঝা বওয়া, একেবারে কঠিন শারীরিক শ্রম দিয়ে যে কাজগুলো করতে হয় এবং তার বিনিময়ে যে পয়সা পেতে হয়, সেগুলো কিন্তু নির্দিষ্ট হয়ে যায় দরিদ্র ঘরের পরিবারের মেয়েদের জন্য। তারা যদি সেগুলো করে তাহলে সেক্ষেত্রে কোনো নিন্দা হয় না, কিন্তু পরীক্ষিত এবং প্রমাণিত যে তারা করতে পারে। তাই যদি পারে দরিদ্র ঘরে উপার্জন করার জন্য যদি এই কঠিন দৈহিক শ্রমের কাজগুলো মেয়েরা করতে পারে, তাহলে ধনী পরিবারে, উচ্চবিত্ত পরিবারে, মধ্যবিত্ত পরিবারে তাদের মেয়েরা দৈহিক শ্রম করতে পারে না, তারা পুরুষের মতন শক্তিশালী নয়, দৈহিক শক্তি নিয়ে জন্মায়নি, এটা কিভাবে প্রমাণিত হয়? অথচ সমাজ আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে মেয়ের দৈহিক শক্তি নেই, দৈহিক শ্রম করার মতন ক্ষমতা তার নেই, সেই জন্যই তাকে নরম কোমল করে গড়ে তোলা হয়। অন্যদিকে আমরা বাস্তবে দেখতে পাই যে মেয়েরা আন্দোলন করেছিল যে আমাদের মজুরি কেন কম হবে, তাই আজ আন্তর্জাতিক নারী দিবস, শ্রমজীবী নারী দিবস, সেই মেয়েরা কিন্তু বুঝিয়ে দিয়েছিল যে দৈহিক শক্তিতে, শ্রম শক্তিতে তাদের দ্বারা কিছুমাত্র খাটানো হয়। তো আজও এটা চলছে, আজও আমাদের ধনী ঘরের মেয়েরা, তথাকথিত সুরুচি সম্পন্ন পরিবারের মেয়েরা,
তাদেরকে যদি একটা ধানের বোঝা মাথায় দিয়ে দেওয়া যায়, তাহলে তারা ওরে বাবারে মারে করে চিৎকার করবে এবং পাশাপাশি বলবে আমি কি ধানের বোঝা বইবার জন্য জন্মেছি। অর্থাৎ তার আভিজাত্য বুদ্ধি লাগবে। সে ধনী পরিবারের মেয়ে, সে দৈহিক শ্রম করার জন্য জন্মায়নি, এটাতে লাগবে। ফলে জটিলতাটা অত্যন্ত মানে সমাধানযোগ্য জটিলতা নয়, জটিলতা মানে জড়িয়ে রয়েছে লিঙ্গভেদে পুরুষ এবং নারী দুজনেই মানুষ বলে গণ্য হবে। এই গণ্য হওয়ার লক্ষ্য আমরা থেকে দূরে থেকে যাচ্ছি। মেয়েদের দৈহিক শক্তি বা দৈহিক শ্রম করার ক্ষমতাটা বাইরের জগতের কর্মক্ষেত্রেও সম্ভব, এই স্বীকৃতিটা না দেওয়ার জন্যই বিশেষ করে মেয়েদেরকে খাটো করে দেখা হয়। এবং প্রতিভা, মেধা ইত্যাদির ক্ষেত্রে খাটো করে তো দেখাই হয়, কিন্তু দৈহিক শ্রমের ক্ষেত্রে কি করা হয়, তাদেরকে সেই রকম অক্ষম করে তোলা হয়, অথচ মনে করা হয় যে তারা দৈহিক শ্রম দানে অক্ষম, বাইরের খেতে খামারে কাজ করাতে অক্ষম। তাহলে এই দরিদ্র আর ধনী ঘরের মধ্যে পার্থক্যটা কেমন করে তৈরি হলো? এই প্রশ্নের কোনো জবাব নেই। একদম দিদি, আমার একটা প্রশ্ন, যেটা হচ্ছে আপনি যেটা বললেন এই শ্রম, আপনি যেটা বলছেন যে এই আন্তর্জাতিক নারী দিবসটা একটা শ্রম নারী দিবস হিসেবে আপনি বলছেন, কর্মক্ষেত্রে এখন মেয়েদের কর্মক্ষেত্রে কিন্তু জায়গা বাড়ছে। সকল আমি যদি সারা ভারতবর্ষে দেখি এবং পশ্চিমবঙ্গের নিরিখেও দেখি, মেয়েদের কিন্তু একটা জায়গা বাড়ছে। সেই জায়গা থেকে প্রশ্ন যে এইখানটা নারী এবং পুরুষের যে সমান অধিকার কর্মক্ষেত্রে, সেটা কি পাওয়া যাচ্ছে, বা সেটা নিয়ে এখনো তো তা নিয়ে নানা রকম প্রশ্ন রয়েছে, এইটা কিভাবে দেখছেন বিষয়টা? একটা গলদ রয়েছে, সেই গলদটা কারো চোখে পড়ে না। বহুদিন ধরে মেয়েরা এবং মেয়েদের প্রতি যারা সত্যিকার দরদি মন নিয়ে বেঁচে রয়েছেন, জীবনযাপন করেন, তারা বহুদিন ধরে একটা কথা বলছিল, এম্পাওয়ারমেন্ট, ইংরেজিতে এম্পাওয়ারমেন্ট কথাটা খুব চালু হয়ে গিয়েছিল। মেয়েরা চাইছিল, ছেলেরাও চেয়েছে মেয়েদের জন্য যে মেয়েদের এম্পাওয়ারমেন্ট হোক। এম্পাওয়ারমেন্টের বাংলা করা হয় একটু কঠিন শুকনো শব্দ বলে না কেউ, সশক্তিকরণ। কিন্তু এইখানে এটা বলেই হয়তো আপনার প্রোগ্রাম তো বেশিক্ষণের নয়, আমাকে শেষ করতে হবে হয়তো মনে হচ্ছে। এই এম্পাওয়ারমেন্টের জায়গাটা একটা বিরাট গলদ রয়েছে মনে হয়। কারণ পাওয়ারের বাংলা যদি আমরা ক্ষমতা করি, শক্তি না করে ক্ষমতা করি, সামর্থ্য না করে ক্ষমতা শক্তি বলি, শক্তিও বলা যায়, ক্ষমতা বা শক্তি, সেই পাওয়ারটা মেয়েরা যদি আজকে পাওয়ারে আসতে পারে, তাহলে মেয়েরা পুরুষের সমান মর্যাদা পাবে। এইরকম একটা গলদ ভাবনা ঢুকে গেছে আমার কাছে মনে হয়। আমার দৃষ্টিভঙ্গিতে, আপনি সমাজকর্মী বললেন, আসলে আমি সমাজ নিয়ে বলতে পারেন চিন্তক। আমার মনে হয় যে এখানে একটা গলদ রয়েছে, চিন্তা ভাবনায় গলদ রয়েছে। কেন না, ক্ষমতা, এই কথাটা আমরা কিন্তু ইংরেজিতে খুব ব্যবহার করি। ক্ষমতা কি করে? করাপ্ট করে, মানুষকে নষ্ট করে দেয়। সে লিঙ্গ ভেদ সেখানে নেই। পুরুষকেও ক্ষমতা পেয়ে বসে ক্ষমতার ভূতে, ঠিক একইভাবে ক্ষমতার ভূতে মেয়েকেও পেয়ে বসে যদি সে ক্ষমতা পায়। ধরুন একটা কলেজের প্রিন্সিপাল বা একটা বিরাট কোনো অফিসের ডিরেক্টর পদে একজন পুরুষ এলে তিনি বাকিদেরকে আর তার কর্মী বলে, তার মতো মানুষ বলে গণ্য করেন না, তার থেকে ইনফেরিয়র, খাটো বলে সকলকে গণ্য করেন। সেটা পুরুষ বলে নয়, অধিকারের জন্য ওরকম একটা পদ পেয়েছেন বলে, পাওয়ার পেয়েছেন বলে। এই পাওয়ার বা ক্ষমতা বা শক্তি, ঠিক ওই শক্তিটুকু যদি একটি মেয়ে পায়, তাহলে গলদটা এইখানে এতদিন ভাবা হচ্ছিল যে মেয়েদেরকে খাটো বলে ওই পাওয়ারে দেওয়া হবে, এই পাওয়ারটা তাকে প্রয়োগ করতে দেওয়ার সুযোগ দেওয়া হবে, প্রয়োগ করার সুযোগ দেওয়া হবে। এখানে আমার একটা মনে হয় ভীষণ খটকা আছে। পাওয়ার পেলে, শক্তি পেলে, ক্ষমতা পেলে মেয়েরা কি সত্যি মানুষের মতো কাজ করবে না পুরুষের মতো কাজ করবে? আমার তো ধারণা এতকাল ধরে পুরুষ প্রভাবিত সমাজ ব্যবস্থায় ক্ষমতা পুরুষের হাতেই থেকেছে। মনে করা হয়েছে মেয়েরা ক্ষমতা পেলে পারবে না। শুধু শারীরিক শক্তিতে নয়, তারা মেধা, প্রতিভা এবং কিছু পরিচালনা করার ক্ষেত্রে একটা বিরাট বড় অফিস
চালাবে বাবা, একটা এত বড় কলেজ চালাবে। বহুদিন ধরে এই ধ্যান ধারণা ছিল যে এরকম পাওয়ার মেয়েদের ক্ষেত্রে চলে না, তাই আন্দোলন হয়েছিল যে মেয়েরা পাওয়ার মেয়েদেরকে দেওয়া হোক। গোলমালটা কি হলো, কোথায় হলো, সেটা আমি খুব নিরীক্ষণ করি। পাওয়ার পেয়ে ছেলেরা যেভাবে দেখাতো, তাদের পাওয়ার ব্যবহার করে যে সমস্ত অন্যায় অপরাধগুলো গড়ে তুলত নিচস্থানীয় বা তাদের অধীনস্থ মানুষদের প্রতি, মেয়েরাও কিন্তু তাতে কম তো গেলই না, বরং তারা সেই রকম পাওয়ারকে পুরুষের থেকেও অধিক অসংবেদনশীল হয়ে গেল। এখানটা একটা বিশাল খবর, এম্পাওয়ারমেন্ট অফ উইমেন কি দিল একদম একদম। একটা আপনি অনেক বড় প্রশ্ন তুলে দিয়েছেন, এটা অনেকেরই বড় প্রশ্ন। যাই হোক, আমার শেষ করবো কারণ আপনার মানে প্রচুর ব্যস্ততা রয়েছে, সেই জায়গা থেকে বলছি। আপনি বললেন কিন্তু এটা ঘটনা যে এখন কিন্তু মেয়েরাও বড় বড় জায়গায় তাদের কোম্পানি থেকে শুরু করে নানা রকম কাজ অনেক লড়াইয়ের পরে বহু বছর তাই না, হ্যাঁ বহু বছর ধরেই করছে এবং পুরুষদের থেকেও হয়তো ভালো করেছে, এটা নিয়ে কোনো বিতর্ক নেই। কিন্তু প্রশ্ন দক্ষতার পরিচয় দিয়েছে, একদম দক্ষতার পরিচয় দিয়ে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এরকম দক্ষতা যোগ্যতা থাকা সত্ত্বেও সংসার আর এই যে সন্তান পালনের বাড়তি দায় কর্মক্ষেত্রে নারীদের যোগ্য অধিকারের ক্ষেত্রে কি একটা বড় বাধা বলে আপনি মনে করছেন? হ্যাঁ অবশ্যই। এক্ষেত্রে আমাদের দেশে যেটা হয়েছে, একদম পরিষ্কার করে বলে নি যে ক্ষমতার সুব্যবহার মেয়েরা করতে শেখেনি। ক্ষমতা পেয়েছে, কিন্তু ক্ষমতা পেয়ে মেয়েরা পুরুষ হতে চেয়েছে, মানুষ হতে পারেনি এখনো পর্যন্ত। আমি এটা বিশ্বাস করি। ক্ষমতা পেয়ে পুরুষ যতখানি অন্যায় অত্যাচার এতদিন করেছে অধীনস্থদের প্রতি, ক্ষমতা পেয়ে মেয়েরা তার থেকেও ছাড়িয়ে যাচ্ছে। এটা বলে এই পর্যায়টা শেষ করি। তারপরে যে পর্যায়ের কথা আপনি বললেন সেটা আরো মারাত্মক, অত্যন্ত ক্ষতিকারক একটি বাস্তব, অসহনীয় একটি বাস্তব। মেয়েদের ক্ষেত্রটাকে ভাবা হয়েছিল প্রথম থেকে, বহু যুগ থেকে, যে তাদের অন্দরমহলটাই তাদের প্রকৃত কর্মক্ষেত্র। বাইরের জগতের শারীরিক শক্তি তো তাদের হয় না, করানো হয় না, আর বাইরের জগতের জন্য তারা উপযুক্ত নয়। বাইরের জগতের কোনো কাজ, না শারীরিক শক্তি না মেধা শক্তি, কোনো কাজের উপযুক্ত তারা নয়। এবারে যখন তারা লড়াই করে, বলা যায় খুব জোর করে বহু মেয়ে নিজেদের সামর্থ্য পরিচয় দিয়েছে, সামর্থ্যের পরিচয় দিয়েছে, যোগ্যতার পরিচয় দিয়েছে, দিয়ে দখল করে নিয়েছে। কেউ তাদের ভালোবেসে দেয়, তারা দখল করে নিয়েছে যখন, তখন প্রশ্ন উঠছে সন্তান ধারণ, সন্তান পালন, রান্না বান্না, অতিথি পরায়ণতা, স্বামী সেবা, সন্তান পালন, এসব কাজগুলো কি করে হবে? সোজা, অতি সোজা। যে দেশের প্রত্যেক জামা থেকে, জুতো থেকে, চশমা থেকে, চুলের ছাপ সবকিছুই আমরা নকল করছি যে দেশে, সেই দেশে কি করা হয়? এটা কিন্তু তারা করে আছে। তাদের ওই যৌনতার দিক থেকে মেয়েদেরকে তারা অত্যন্ত অন্যরকম ভাবে দেখে, কিন্তু সমস্ত কাজ, ঘরের কাজ সবই সমান হাতে হাতে ভাগ করে। এমনকি ওই শ্রমজীবী মেয়েরা আমাদের যে কাজ করে দেয় ঘরে, আমাদের মেয়েদের, আমরা যারা চাকরি করেছি, আমাদের একমাত্র অবলম্বন ছিল তারা, ঘরের ওয়ার্কিং ওমেন যাদের বলা হয়, তারা শ্রমটা দিয়েছে, ঘরের শ্রমের কাজে সাহায্য করেছে। না এলে মানে রীতিমতো চোখে সর্ষে ফুল দেখেছে মেয়েরা, কিন্তু ছেলেরা, পুরুষ সদস্যরা হাত বাড়ায়নি। ইদানিং শুনতে পাই যে নাকি একটু হাত বাড়াচ্ছে। না, আমার স্বামী, অনেক মেয়েরা খুব কেমন করে যেন বলে, আমার সেটা খুব খারাপ লাগে। না, আমার স্বামী কিন্তু আমাকে অনেক সাহায্য করে, এটা আমার ভীষণ খারাপ লাগে। মেয়েদের এই জন্যই মেয়েদের দুর্দশা। আমার স্বামী আমার ছেলে আমার জন্য করে, এটা বলে এত কি বলবো, অদ্ভুত একটা অনুভব, মানে যেন তারা কত ভালো, আমার ভাগ্য ভালো, তারা আমার জন্য করে, আর তারাও কত ভালো। কিন্তু একটা অধিকারের প্রশ্ন এসে যায়, তার মানে এটা কি তোমার অধিকার না? এটাই তো স্বাভাবিক যে আমি আমার স্ত্রীকে, আমার সন্তান তো শুধু আমার স্ত্রীর নয়, সন্তান তো আমারও, তাহলে সে যেমন আমার সন্তানকে দেখবে, আমারও তো সেই দেখাটা উচিত। দুজনেরই একেবারে ঘরের বিপ্লব, ঘরের সমস্ত কাজে সদস্য, পুরুষ সদস্য এবং মহিলা সদস্য সমানভাবে হাত লাগাবে।
তারপরে যে 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 সদস্য ঘরেই কাজ করে, মেয়ে সদস্য বাইরে করে না, সে তার বাদেও বাকি কাজগুলো করতে পারবে। কিন্তু কি করা হয় না, বাইরে কাজ করতে যাচ্ছ, তার শাস্তি হচ্ছে ঘরের সব কাজ করে তবে যাও। তবে এই ধারণা হয়তো বদলাচ্ছে দিদি। শেষ প্রশ্ন, যে আজকে যদি আমরা কেন্দ্র বলুন রাজ্য বলুন, একটা জিনিস যে এই যে নারীর ক্ষমতায়ন, নারী দিবস, এত কিছু বলছেন, একটা জিনিস যে আমরা ভোটের বাজারে যদি দেখি, এখন কিন্তু নারীদের দর যেন পুরুষদের থেকে ওপরে, যার জন্য কেন্দ্র বলুন রাজ্য বলুন সব জায়গাতে দেখছি যে নারীদের কত ওপরে নিয়ে আসা যায়, যেটা আমরা দেখছি। যেমন আমাদের রাজ্যে লক্ষ্মী ভান্ডার যদি দেখেন বা কন্যাশ্রী, অন্য রাজ্যে অন্য কেন্দ্রে যেরকম বেটি বাঁচাও বেটি পড়াও থেকে শুরু করে বাল্মীকি সমৃদ্ধি যোজনা, সুকন্যা সমৃদ্ধি যোজনা, লাডলি লক্ষ্মী যোজনা, এরকম নানা যোজনা, এবং সেই সঙ্গে বিভিন্ন পদ দিয়ে এই যে মহিলাদের মানে ভোটটা, মহিলারা আমাদের ভোটটা দিলেই যেন আমরা সকলে আর কি উপকৃত হব বা ভোটে জিতে আসবো, যেটা অন্যান্য রাজ্যেও চালু হয়েছে। এই জায়গাটা থেকে আপনি কি বলবেন? হ্যাঁ, আপনি ভোটের দিক থেকে বিষয়টা বললেন, সেটা সকলেই বলে, সকলেই সেভাবে ভাবে। মেয়েরা ভোট, লক্ষ্মীর ভান্ডার পায়, তাই মেয়েরাই দেখা যায় ভোটারের লাইনে, তাদেরই সংখ্যা, পুরুষদের টিকিট দেখতে পাওয়া যায় না, এরকম একটা ইকুয়েশন করা হয়। আমি এটাকে যদি একটু অন্যভাবে বলি, ভোটের কথাটাকে একটু বাদ দিয়ে রেখে, কারণ প্রকৃত ভোট তো এখানে হয় না, নির্বাচন তো এখানে হয় না, নির্বাচন করানো হয়। আমাদের বাংলার ব্যাপার, আমি বলছি সারা ভারতবর্ষে যদি দেখেন, মানে আমরা লাস্ট যদি দেখি দিল্লিতে দেখি, তার আগে হরিয়ানা নির্বাচন হয়েছে, তার আগে মহারাষ্ট্রে নির্বাচন হয়েছে। এই যে মহিলাদের প্রকল্প, এ বলছে আমি 1000 দেবো, বলছে 1500 দেবো, বলছে 2500 দেবো, এই যে একটা প্রতিযোগিতা মহিলাদের দেওয়ার প্রশ্ন আমি বুঝতে পেরেছি, খুব সংক্ষেপে ছোট করেই উত্তর দিচ্ছি। এবং এটাও নিশ্চয়ই আমার নিরীক্ষণে যা ধরা পড়েছে অন্যদের নাও ধরা পড়তে পারে, কারণ আমি নিয়মিত এই চর্চায় থাকি, দর্শনের অধ্যাপনা করেও। সেটা হলো যে এই যে কেন্দ্রের সরকার রাজ্যের সরকার দুপক্ষই মেয়েদেরকে কিছু পাইয়ে দিচ্ছে, লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী রাজ্য থেকে, আর ওখান থেকে বেটি বাঁচাও, বেটি কি যেন বেটি পড়াও, অনেক কিছু আছে, সুকন্যা সমৃদ্ধি যোজনা। এখানে যে কঠোর বাস্তবটার দিক থেকে এরা মানুষের নজর কেড়ে নিচ্ছে, এমনকি মেয়ে যারা উপকৃত হচ্ছে তাদেরও নজর কেড়ে নিচ্ছে। সেই বাস্তবটা হলো মেয়েদেরকে বঞ্চনা স্বীকার করে রেখে, তীব্র বঞ্চনা স্বীকার করে রেখে, সেইভাবে অসহায় অবস্থায় রেখে তাদেরকে লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী ইত্যাদি দেওয়া। কন্যাশ্রী দিয়ে কন্যাদের শ্রী বাড়ানো যাবে, লক্ষ্মীর ভান্ডার দিয়ে মেয়েদের ভান্ডার ভরানো যাবে। মেয়েরা প্রশ্ন করতে শেখেনি, এই মেয়েরা তাদের এত অসহায় অবস্থার মধ্যে তারা থাকে যে কন্যাশ্রী পেয়ে ভাবে যে আমি তো একটা খুব সুন্দর পালক পেলাম, আমাকে তো কেউ পাত্তা দেয় না, আমি কন্যাশ্রী পেয়েছি, এত টাকা। কন্যাশ্রীর থেকেও বড় কথা টাকার অঙ্কটা বেশি। এই যে অসহায় মানুষের হাতে টাকা পেলে মানুষ যে খুশি হয়, তাদের অসহায়তা বানিয়ে রেখে তাদের কন্যাশ্রী দেওয়া হয়। তাদের কন্যাশ্রী তাও কিসের জন্য, যেন বিয়ে টিয়ের জন্য বেশ অনেকটা টাকা দেওয়া হয়। বিয়ে থেকে তো ভাবনা, কেন ছেলেদের জন্য পুত্রশ্রী হলো না কেন, তাদেরও বিয়ের সময় টাকা দিতে হয়। এমন যদি হয় যে বিয়ে করতে হলে তাকে টাকা দিতে হবে, খরচ করতে হবে, কন্যাশ্রীদেরই টাকা লাগে বিয়ে করতে হলে, আর পুত্রশ্রীদের টাকা লাগে না। যদি পুত্রশ্রী করা হলো না দেখা হয়, সেক্ষেত্রে আমরা এই প্রশ্নটা তুলতে পারি, ছেলেকে বিয়ে করতে হবে। আমি আপনাকে আজকে বিপ্লব বলছি, আমার বিয়েতে আমার বাবা সামান্য মাত্র খরচ করেছে, আমি বলেছিলাম কোনো খরচ করবে না, যেটুকু খাওয়াতে হবে বাবা গরিব মানুষদের খাইয়েছে। এবং আমার যার সঙ্গে আমার পরিণয়ে আবদ্ধ হলাম, তিনি তার সমস্ত সঞ্চয়টুকু খরচ করে বিয়ের যা খরচ করাটা করেছিলেন। আমার জীবনে আমি বলেছিলাম বাবাকে যে কখনো না, আমার গহনা তোমাকে খরচ করতে হবে না, একটি মাত্র গহনা। এটা যদি মেয়েরা করতে পারতো, যাই হোক, ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, তা মেয়েদেরকে একটা অসহায় শ্রেণীতে পরিণত করে রেখে তাদেরই টাকা তাদেরই হাতে দিয়ে সরকার কৃতিত্বের অধিকারী হচ্ছে 75 বছরের স্বাধীন ভারতবর্ষে, 75 বছরের স্বাধীন রাজ্যে। বলুন তো দেখি, বেটি বাঁচাও বেটি পড়াও আজকে 75 বছর পরে মনে পড়ছে?
তাদের কি দেওয়া হচ্ছে? সামান্য টাকা দেওয়া হচ্ছে তার জন্য, সামান্য উপকার করা হচ্ছে তার জন্য। সেটা কিন্তু তাদের প্রাপ্য ছিল। বহুকাল ধরে, 75 বছর ধরে তারা কেন এখনো সমানাধিকার পেল না? যিনি খেতে পাচ্ছেন না তিনি চলে যাচ্ছেন, তাদের লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন না, যিনি এই অবস্থা থেকে উঠে এসেছেন তিনি লক্ষ্মীর ভান্ডার দিয়ে এখন কৃতিত্বের অধিকারী হচ্ছে। এই লক্ষ্মীর ভান্ডারটা কাদের টাকা, কাদেরকে দেওয়া হচ্ছে? বেটি পড়াও বাঁচাও এর কথা এতদিন কি মরেছিল মেয়েরা এবং পড়তে পারছিল না? কাদের জন্য পাচ্ছিল না? আজকে দয়া দাক্ষিণ্য লাভের জন্য মেয়েদের জীবন তৈরি হবে, এটা আমি ভাবতে পারি না। আমাদের দেশে দরিদ্র মেয়েদের সংখ্যা যত বাড়বে তত এই ভান ভনিতাগুলো সরকারের পক্ষ থেকে চলবে, যেখানে নির্বাচনের কোনো ভূমিকাই নেই। এদের ভান ভনিতাগুলোই প্রধান, নির্বাচনের কোনো ভূমিকাই নেই। নির্বাচনে পাবে বলে, একটি ভোট পাবে বলে, বা 10টি ভোট বা 100টি ভোট বা 1000টি ভোট পাবে বলে লক্ষ্মীর ভান্ডার তুলে দেওয়া হচ্ছে। কাদের হাত থেকে? নিজের ঘর থেকে, নিজের পৈতৃক সম্পত্তি থেকে, আমাদেরই সম্পত্তি থেকে। যারা পাচ্ছে তাদেরই সম্পদ থেকে দেওয়া হচ্ছে। এই সহজ কথাটুকু বুঝবার মতন শিক্ষার অবস্থান আমাদের দেশের মেয়েদের তৈরি করা হয়নি 75 বছরেরও বেশি স্বাধীন দেশে। এর থেকে দুর্ভাগার দেশ বোধহয় আমার মনে হয় আমরা ভারতবর্ষ। এত সম্পদের অধিকারী, জনসম্পদ, প্রাকৃতিক সম্পদ, অর্থ সম্পদ, কি আমাদের নেই বলুন তো? সেই দেশে এই যে অব্যবস্থা, এই অব্যবস্থা থেকে চোখ ফিরিয়ে নেওয়ার জন্য এই যে অকৃপণ দান, এরকম দানের দেশ আমাদের হওয়ার কথা। দেশটা গণতান্ত্রিক দেশ। যারা পায় দান তারা জনগণ, তারাই গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতে পারে। তাদের জন্যই গণতন্ত্র তৈরি হয়েছে। 75 বছরের স্বাধীন দেশ, আরো বেশি স্বাধীন দেশ, সেই দেশে দুর্ভাগ্য। আমি অন্তত তাই। একদম একদম। প্রতি বছরই যখন এই দিনটা আসে তখন নানান প্রশ্নের সম্মুখীন হতে হয়, কিন্তু যাই হোক, যে প্রশ্নগুলো ওঠে এই সময়টায় কিছু 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 করে, যেটা আজকে অনেকগুলো প্রসঙ্গ, কিন্তু যেটা শুধু নারী নয়, নারীরা ক্ষমতা পেলে তারাও যে পুরুষদের থেকেও আরো বেশি ক্ষমতাবান হতে চান, বা এই যে পুরো বিষয়টা, এটা দিদি তুললেন, মীরাতুন্দি তুললেন, এবং সত্যি যে এই আলোচনা কিন্তু দীর্ঘায়িত হতেই থাকবে এটা নিয়ে। তো আমি শেষে একটা কথা বলেই শেষ করি। যদি আমরা কেবল মেয়েরাই ঠিক বলি আমাদের কথা, যে আমরা আমাদের ন্যায্য প্রাপ্য পাচ্ছি না, তাহলে সংশোধন হবে না, সমাধান হবে না। পুরুষ এবং নারী মিলেই তো সংসার, সমাজ, সংসার। অন্য লিঙ্গের কথা আসছে, সেসব জটিল হয়ে যাবে। যদি পুরুষেরা মেয়েদের পাশে থেকে মনে না করে যে আমরা সমান মানুষ, কেন ওরা বঞ্চিত হবে এবং আমাদের দ্বারা বঞ্চিত হবে? কেন আমরা সমান মানুষ বলে গণ্য হতে পারবো না? আমাদের দায় রয়েছে এবং যথাযথ ভূমিকা পালন করতে হবে। একদম, এই সমস্যার সমাধান হবে। একদম, অর্থাৎ এই সমস্যার সমাধানে পুরুষ ও নারী দুজনকেই কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে সম্মান দিয়ে একে অপরের মানে পরিপূরক হয়ে চললে তবেই এই সমস্যার সমাধান হবে, নাহলে কিন্তু হবে না। ধন্যবাদ মীরাতুন্দি, ধন্যবাদ আপনাদের। সবাই ভালো থাকবেন। নমস্কার।